নমস্কার, সন্ধ্যে 7টায় আমি অয়ন। আবার মাঝরাতে বদলি, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের পর বদল, আর এবার ৭৩ জন রিটার্নিং অফিসার বদল, আর তা নিয়ে সুর চড়ালেন মমতা। জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। and now the cat is out of the bag। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। গত 15ই মার্চ রবিবার বিধানসভা ভোট ঘোষণা হয়। ভোট ঘোষণার পর মাঝরাতে বেনজির বদল করে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়া হয়। সোমবার ফের মাঝরাতে বেনজির বদল। রাজ্যের 20 জেলার ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যে 20টি জেলা থেকে ৭৩ জন রিটার্নিং অফিসারকে কমিশন সরালো, সেই জেলাগুলি হল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। মুখ্যমন্ত্রীর বিধানসভা আসন ভবানীপুর। এই ভবানীপুরের রিটার্নিং অফিসারকেও সরিয়ে দিয়েছে কমিশন। ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। and now the cat is out of the bag। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন। প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য একজন করে রিটার্নিং অফিসার থাকেন। মহকুমা শাসক পদমর্যাদার আধিকারিককে রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। রিটার্নিং অফিসার সংশ্লিষ্ট কেন্দ্রে ভোট সংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি জারি করেন, প্রার্থীদের মনোনয়ন জমা নেন, মনোনয়নের স্ক্রুটিনি করেন, জয়ী প্রার্থীর সার্টিফিকেটে সই করেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকেই একের পর এক বদল। পুলিশ ও প্রশাসনের খোল নলচে বদলে দিয়েছে নির্বাচন কমিশন। 15ই মার্চ বিকেলে ভোট ঘোষণা, 15ই মার্চ মাঝরাতে বেনজির বদল। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। 16ই মার্চ আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। পরের দিন 17ই মার্চ আবারও বদল। এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল করা হয়। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। সোমবার মাঝরাতে ফের বদল। এবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন তুগলক হয়ে গেছে। ভাবছে অফিসার চেঞ্জ করে, চিফ সেক্রেটারি চেঞ্জ করে, সিপি চেঞ্জ করে, রিটার্নিং অফিসার চেঞ্জ করে বিজেপিকে জেতাবে। মানুষকে লাইনে দাঁড় করিয়েছে, প্রায় 200 মানুষকে হত্যা করেছে, অত্যাচার চলছে, কোর্ট নীরব। অফিসার ছিল সেই জন্য হয়তো তাদেরকে বদলি হয়েছে। বহু জায়গায় এরকম বদলি হচ্ছে। মুখ্যমন্ত্রী তারা মৌলশ্রী পাট্টা বানিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী তো স্বয়ং তার বৈঠকে বলেছেন আমাদের চলছে না, চলবে না। তার মানে কি মুখ্যমন্ত্রী সেখানে নিজেদের লোক বসিয়ে রেখেছিলেন, তার কথা মতো উঠবে বসবে। সেই জন্য নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেওয়াতে তাদের সেই চক্রান্ত ফেল করেছে। নিউজ 18 বাংলা। নন্দীগ্রামের বিডিওকে বদল করে ভবানীপুরে নিয়ে আসা হলো, আর এই নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 2000
2018 সালের অগস্ট থেকে 2021-এর ফেব্রুয়ারি পর্যন্ত নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বিডিও ছিলেন সুরজিৎ রায়। তাকে এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে রিটার্নিং অফিসার করল কমিশন। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। 21-এর ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে ভোটে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি ভোটে যেতেন, আর 21-এ ফের ডাবল সেঞ্চুরি করে মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। উপনির্বাচনে ভবানীপুর আসন থেকে তিনি রেকর্ড ভোটে যেতেন। এবারও তিনি ভবানীপুর থেকেই লড়ছেন। বিজেপি দাঁড় করিয়েছে শুভেন্দু অধিকারীকে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। গত 18ই মার্চ কলকাতার 2 ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বদল করে নির্বাচন কমিশন। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার করা হয় স্মিতা পান্ডেকে। স্মিতা পান্ডেকে 2021 সালে ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার অভিযোগ, ইচ্ছে করে নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে পাঠানো হয়েছে। নন্দীগ্রামের বিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। নিউজ 18 বাংলা। আর বিরোধী দলনেতা কি বললেন? তিনি বললেন এক সময় সিএম হতে থাকা তারাই এখন জেলা শাসক, তারাই এখন ডিইও। মাননীয় বিডিও যাকে অ্যাঙ্গেল করেছেন, ওই সময়ে আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলের মন্ত্রী ছিলাম। সেই মন্ত্রিসভার নেতৃত্ব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। অতএব কাঁচের ঘরে বসে ঢিল মারবেন না। তাহলে আগামীকালও আমি এমন লিস্ট প্রকাশ করব যারা সিওমোতে ওএসডি হিসেবে কাজ করেছেন মুখ্যমন্ত্রীর সাথে, তারা অন্তত 5টি জেলার ডিও হিসেবে কাজ করছেন। আবার নতুন করে কমিশন বিজেপি আঁতাতের অভিযোগ তুলল তৃণমূল। কার বিরুদ্ধে? পুলিশ অবজারভার তার স্ত্রী বিজেপি নেত্রী। এরকমটাই কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করে অভিযোগ তুললেন তৃণমূল নেতৃত্ব। কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল কংগ্রেস। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কোথাকার পুলিশ অবজারভার, তিনি কোথাকার বাসিন্দা, তার স্ত্রী কোথাকার বিজেপি নেত্রী, কি অভিযোগ? দেখো, চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল কংগ্রেসের, এবং সেই অভিযোগকে নিয়ে তারা নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হচ্ছেন। মালদার 4টি বিধানসভা কেন্দ্র, মোথাবাড়ি, সুজাপুর, মানিকচক, এই সমস্ত যে বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে 4টি, সেখানকার পুলিশ অবজারভার হিসাবে জয়ন্ত কান্ত তাকে নিয়োগ করেছে হচ্ছে নির্বাচন কমিশন। তৃণমূল কংগ্রেস বলছেন যে 2009 সালের এই আইপিএস অফিসার, যিনি উত্তরপ্রদেশের বাসিন্দা, কর্মরত অবস্থাতে বিহারে রয়েছেন, তার স্ত্রী বিহারের রাজনৈতিক নেত্রী, বিজেপির হয়ে তিনি 2029-এ সম্ভবত নির্বাচনের লড়াইও তিনি করবেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু ছবি দেখানো হচ্ছে, যেখানে তারা বলছেন যে বিহারের বিজেপি নেতা সম্রাট চৌধুরী, তার সঙ্গেও এই বিজেপি নেত্রীর যোগাযোগ রয়েছে, সেই ছবিও তারা সামনে এনেছেন, এবং তাকেই সীমান্তবর্তী জেলা, তাকে সেখানকার পুলিশ অবজারভার করে নিয়ে আসা হয়েছে। তৃণমূলের বক্তব্য যে তারা প্রথম থেকেই বলছেন যে বিভিন্ন অফিসারদেরকে বদলে দিয়ে বা বিভিন্ন অবজারভারদেরকে নিয়ে এসে আসলে যাদের সঙ্গে যোগ রয়েছে এবং যাদের মধ্যে দিয়ে নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে সুবিধা করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তার মধ্যে এই ব্যক্তিও পড়ছেন, এবং তার বিরুদ্ধে সে কারণে নির্বাচন কমিশনে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, যার পরিবারের একজনের এরকম ভাবে রাজনৈতিক যোগ রয়েছে, তাকে একটি নির্বাচনের জন্য একটি রাজ্যে কি করে কাজের ক্ষেত্রে পাঠানো হতে পারে, এবং যে জায়গাতে তাকে অবজারভার করা হয়েছে সেই সীমানা বিহারের খুব কাছাকাছি রয়েছে, ফলে সেখান থেকে স্বাভাবিকভাবে একটা সংযোগের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ রাখছে। বেশ, আর ব্রাত্য বসু কি বললেন, কি অভিযোগ করলেন, দেখুন। সীমান্তবর্তী এলাকার 4টি জায়গায়, মোথাবাড়ি, বৈষ্ণবনগর, সুজাপুর এবং মানিকচক। এই ভদ্রলোকের নাম, এই 84 জন অবজারভারের অন্যতম, তার নাম জয়ন্ত কান্ত। বাংলা বিহারের বর্ডার, সেখানে দেখা যাচ্ছে তার স্ত্রী ওই ঠিক ওই পার্শ্ববর্তী এলাকায় একজন বিজেপির অ্যাক্টিভ নেত্রী। ইনি আমাদের অবজারভারের স্ত্রী। এই ভদ্রমহিলা, ইনি বিজেপির ইনি সম্রাট চৌধুরীর হাত থেকে এই বিজেপির পতাকা নিচ্ছেন, যিনি বর্তমানে এখন বিজেপির মুখ্যমন্ত্রী, যাকে সামনে রেখে ভ্যানিশ কুমার আরেকজনকে ভ্যানিশ করে দিয়েছেন, যে নীতিশ কুমারকে। মালদার যে 4টি এলাকার যে অবজারভার, সে জয়ন্তকান্ত, তার স্ত্রী ইনি। বাংলা 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো। আসলে আমাদের প্রশাসনের পুরো নিরাপত্তা কাঠামোকে পুরো ভেঙে দেওয়া হচ্ছে।
কেরলে কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। বিজেপি নির্বাচন কমিশনের স্ট্যাম্প, বিজেপির স্ট্যাম্প নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে? বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। এটা নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি 2019 সালের। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কেরল বিজেপির স্ট্যাম্প। কখনো কখনো বলে না ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন, তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সবচেয়ে প্রমাণ। নির্বাচন কমিশন স্বশাসিত সাংবিধানিক নিরপেক্ষ প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠানের জারি করা বিজ্ঞপ্তিতে একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প এলো কিভাবে? এ নিয়ে চড়া সুর মমতার। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে তৃণমূল। चुनाव आयोग उन्हीं राजनीतिक दलों में भेदभाव कैसे कर सकता है? चुनाव आयोग के लिए न तो कोई विपक्ष है, न तो कोई पक्ष है, सब समकक्ष हैं। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বিজেপির স্ট্যাম্প। এ নিয়ে কেরলের সিইও দপ্তর অবাক করা যুক্তি দেয়। নিচুতলার কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে দায় এড়ানোর চেষ্টা। তারা দাবি করে সম্পূর্ণ ক্লারিক্যাল এরার। দায়িত্বপ্রাপ্ত অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, তদন্ত চলছে। ইট ইজ নট ফর কেরালা, এখানে লেখা আছে কিন্তু ওপরে অল স্টেটস অ্যান্ড ইউটিজ। ক্লারিক্যাল মিস্টেক বললে হয়ে যাবে? এটা ক্লারিক্যাল মিস্টেক না এটা পলিটিক্যাল ইন্টেনশন? নাও আই উইল রিকোয়েস্ট অল দ্য পলিটিক্যাল পার্টিজ টুগেদার, লেট আস ফাইট এগেইনস্ট দ্য ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ, অটোক্রেসি and one political party ruled government and their agencies to take strong action to protest and to see that election must be free and fair. কেরলের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রথমে বললেন ক্লারিক্যাল এরার, তারপর মারাত্মক ভুল বলে স্বীকারোক্তি। The Commission looks at these lapses very seriously. The Commission has taken action and suspended that particular officer and have put in an inquiry by a senior IAS officer, and based on the outcome of that inquiry, further steps will be taken. নিউজ 18 বাংলা। এসআইআর মামলার শুনানি, বাংলা এসআইআর মামলার শুনানি সুপ্রিম কোর্টে আজকে বিচারপতি জয়মাল্য বাগচি বললেন যে ৪৫ দিনে ৬০ লক্ষ নামের নিষ্পত্তি করা অনেকটা কঠিন কাজ। সেই কঠিন কাজ যখন বললেন তখন পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে আমরা তো বলেইছিলাম ৩ মাসে এই কাজ সম্ভব নয়। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, আজকে সুপ্রিম কোর্ট কোনো দিক নির্দেশ করলো? দেখো, সুপ্রিম কোর্ট আক্ষরিক অর্থে কোনো নির্দেশ দেয়নি বা কোনো পর্যবেক্ষণ সরাসরি রাখেনি, কিন্তু কার্যত আমাদের রাজ্যে এসআইআর এর নামে যে সময়সীমা বেঁধে দিয়ে এই কাজ করছিল নির্বাচন কমিশন, সেখানে যে তাড়াহুড়ো হয়েছে সেটা কার্যত বিচারপতি জয়মাল্য বাগচির এই মন্তব্যে স্পষ্ট। অর্থাৎ ৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষর অ্যাডজুডিকেশন কমপ্লিট করা, অর্থাৎ এই কাজটা যে একটা পাহাড় প্রমাণ কাজ, এবং রাজ্যের সমস্ত জুডিশিয়ারিকে কার্যত এই মুহূর্তে ডিফাং করে ৭০৫ জন জুডিশিয়াল অফিসারকে দিয়ে এই মুহূর্তে প্রতিদিন ২ লক্ষ করে অ্যাডজুডিকেশন কাজ সম্পন্ন করছে। কোনো ছুটি নেই, কার্যত অনেকে দিন রাতেও কাজ করছেন অনেক জুডিশিয়াল অফিসার। একদম এই রকম পরিসংখ্যান দিয়ে সুপ্রিম কোর্ট কার্যত নির্বাচন কমিশনের নাম না করে কার্যত তাদের এই সময়
নির্দিষ্ট করাটা কি ঘুরিয়ে প্রশ্ন তুলে দিল। এবং একই সঙ্গে এই মুহূর্তে 14 জন প্রার্থী যারা অ্যাডজুডিকেশন তালিকায় যাদের নাম রয়েছে তারা প্রার্থী হতে পারবে কিনা এই বিষয়ে সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে, 1 এপ্রিল শুনানি রেখেছে। তবে আর এই 30 লাখ হচ্ছে কি 2 লাখ হচ্ছে কি 5 লাখ হচ্ছে নয়, প্রতিদিন যত পরিমাণ জুডিশিয়াল অফিসাররা অভিযোগের নিষ্পত্তি করবে সেই অভিযোগের নিষ্পত্তি সেই দিনই তুলতে হবে কমিশনের ওয়েবসাইটে। আজকে সেই নির্দেশ সুপ্রিম কোর্ট জারি করলো। কার্যত আর যে সময়টা নির্ঘণ্ট অনুযায়ী ভোটের, একেবারে 6 এপ্রিল প্রথম দফার 152টা বিধানসভা আসনে ভোট, তার 6 এপ্রিল মনোনয়নের শেষ দিন, তার আগে পর্যন্ত তুলতে হবে। যা নিয়ম বা যা রীতি তা এই ভোটিং যে প্রসেস, ভোটারদের যে তালিকা সেটাকে ফ্রিজ করার জন্য, অর্থাৎ ওই দিন পর্যন্ত এটাকে কাউন্ট করা হবে। তারপরে যদি অ্যাডজুডিকেশন বা অন্য কিছু থেকে বৈধ ভোটার আছে তাদেরকে কাউন্ট করা হয় না। কাজেই ভোটের সময়টা পিছবে কিনা সেটা হয়তো 1 এপ্রিল নির্দিষ্ট হবে, কিন্তু তড়িঘড়ি সময় বাড়ানো দরকার ছিল। এটা আজ সুপ্রিম কোর্ট কমিশনের সরাসরি সমালোচনা না করলেও ঠাড়ে ঠোড়ে মন্তব্য করে বুঝিয়ে দিয়েছে। এই অয়েন্দা আদালত বলেছে যে প্রত্যেকের নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। আর মাঝরাতে তালিকা প্রকাশ, তারপরেও কমিশন জানেই না যে কত নাম বাদ গেছে, কত নাম যুক্ত হয়েছে। এখনো পর্যন্ত বলতেই পারছে না কমিশন, 28 ফেব্রুয়ারি কিন্তু এই সমস্যা হয়নি। কি বলছেন মুখ্য নির্বাচনী আধিকারিক, দেখুন। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করি যে রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। সোমরাজের সাথে কথা বলবো। সোমরাজ, যে প্রশ্নটা আগেও করেছিলাম আবারও জানতে চাইছি, 28 ফেব্রুয়ারি এই সমস্যা হয়নি, 28 ফেব্রুয়ারি কমিশনই আলাদা করে দিয়েছিল 60 লক্ষ নাম। আজকে এখনো পর্যন্ত বলতে পারছেন না কেন, কোথায় সমস্যা? দেখো, যেটা নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে, যেহেতু গোটা তালিকাটি হাইকোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের নির্দেশে করা হয়েছে এবং হাইকোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা কাজ করেছেন, তাই গোটাটাই হাইকোর্টের ওপর নির্ভর করছে, এমনটাই কমিশনের ব্যাখ্যা। এবং সেই কারণেই এই তথ্য এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে নেই যে কত সংখ্যক নাম বাদ গেল বা কত সংখ্যক নাম ভোটার তালিকায় যুক্ত হলো বা কত সংখ্যক নামের তালিকা প্রথম দফায় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করেছে গতকাল রাত্রি 11:45 নাগাদ নির্বাচন কমিশন। কিছুক্ষণ আগেই স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনিও জানালেন যে গোটা বিষয়টি যেহেতু হাইকোর্টের পরিচালনায় করা হয়েছে তাই তাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই, কিন্তু যাদের প্রয়োজন রয়েছে, যারা আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তারা গিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন যে তাদের নাম কোন ক্যাটাগরিতে রয়েছে। তবে এটাও জানা যাচ্ছে যে এই যে গতকাল রাত্রি 11:45 তালিকা প্রকাশ হয়েছে, আবারও শুক্রবারও দ্বিতীয় দফায় তালিকা প্রকাশ হবে, সেরকমটাই প্রস্তুতি নিয়েও এগোনো হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। তবে গতকাল পর্যন্ত 29 লক্ষের কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি করা গিয়েছিল, কিন্তু 29 লক্ষের তালিকা কিন্তু প্রকাশ হয়নি গতকাল, তার থেকে অনেকটাই কম অভিযোগের তালিকার নিষ্পত্তি বা তালিকার সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, তেমনটাই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু কত সংখ্যক নাম বাদ গেল, কত সংখ্যক নাম তালিকায় যুক্ত হলো সেই সংক্রান্ত কোনো তথ্য নির্বাচন কমিশনের তরফে এখনো দেওয়া হলো না, জানিয়ে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, আক্রমণ করলেন কমিশনকে, কেন এত গোপনীয়তা? The election commission has still not declared how many names have been deleted in the supplementary list.
That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। বসিরহাটে একটা বুথে ৩৪০ জন বিবেচনাধীন ছিলেন, সেই ৩৪০ জনেরই নাম বাদ। সেই ৩৪০ জনেরই নাম বাদ। কি বলছেন তারা দেখুন। আবার নতুন করে লিস্ট এসে তার ৩৪০ জনাই বাদ। তা আমরা এখন কি করবো? আমাদের এখন ভয়টা আতঙ্ক হয়েছে। আমাদের যে বিএলও ছিল, বিএলও আমাদের যে কাগজপত্র ঠিক করেছে, বিএলওরও বাদ দিয়ে দিয়েছে। তা আমরা এখন কি করবো? ভয়ে তো আতঙ্ক আছে, আমাদের কিচ্ছু ঠিক আছে না এখন। আমাদের বাপ দাদা সব 14 বই সবার ঠিক আছে, আমার বাপের দুই লিস্টের নাম আছে, মার আছে, আমার বউ বাচ্চা আছে, সবার আছে, কিন্তু আমার নেই। আমরা চাচ্ছি আমাদের নামটা তাড়াতাড়ি তুলে দেওয়া হোক। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপমের কাছে। অনুপম, ৩৪০ জন এডুকেশনের মধ্যে ছিলেন, বিচারাধীন ছিলেন, তারা কি তারপরেও ঠিকঠাক করে কাগজপত্র আগেই দিয়েছিলেন? তারা কি দাবি করছেন? ৩৪০ জনেরই নাম বাদ গেল কিভাবে? দেখো এই যে বসিরহাট ২ নম্বর ব্লকের যে ৫ নম্বর বুথ, এখানে ৯০০ বেশি ভোটার রয়েছে, সেখানে ৩৪০ জনের নাম বিচারাধীন ছিল। এবং এই যে নাম বিচারাধীন যাদের এসেছিল তারা কিন্তু সঠিকভাবে সঠিক কাগজপত্র তারা জমা দিয়েছিল। তার কারণ ২০০২ সালে ভোটার লিস্টে তাদের বাবা মায়ের নাম ছিল এবং সেই সব নথিপত্র সহ তারা জমা দিয়েছিল। তারপরে আজকে যখন আবার যখন ভোটার লিস্ট বেরোলো তখন দেখা গেল সেই যে ৩৪০ জনের বিচারাধীন ছিল সেই ৩৪০ জনের নামই বাদ চলে গেছে। এবং সব থেকে বড় কথা, সেই যে ৫ নম্বর বুথের যে বিএলও সেই শফিকুল আলম, তার নাম সহ সে এবং তার ২ ভাই মোট ৩ জনের নাম সহ এই ৩৪০ জনের নাম বাদ গেল। এবং এই যে ৩৪০ জনের যে নাম বাদ গেল বিএলও সহ, এই ৩৪০ জন কিন্তু সরাসরি এই ইলেকশন কমিশনের কিন্তু দায়ী করছে। তাদের যেটা পরিষ্কার দাবি যে ইলেকশন কমিশন তার খেয়াল খুশির মতন করছে এবং তার জন্য তার বাবা মায়ের নাম ২০০২ সালের লিস্টে থাকা সত্ত্বেও তাদের যত রকম প্রমাণ কাগজপত্র সব সঠিকভাবে দেওয়ার পরেও তাদের। ঠিক আছে, বিএলও কি বলছেন একবার দেখা যাক। মানে আমি নিজের হাতে নিজের ফর্মটা, এমনকি সমস্ত ভোটারদেরই ফর্মটা ফিল আপ করেছি, তা সত্ত্বেও সমস্তটাই যারা আন্ডার অ্যাডমিনিস্ট্রেশনে ছিল প্রত্যেকেই আপাতত ডিলিটেড লিস্টে চলে গেছে। কতজন? ৩৪০ জন। আমার নামও কাটা যাচ্ছে। আমার দিক থেকে কাজ পরিপূর্ণভাবে সঠিক ছিল, কিন্তু তার পরবর্তী ধাপে কোথা থেকে কিভাবে হয়েছে সেটা পুরোটাই আমার নজরের বাইরে, আমি জানি না। যতটা আমার মনে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু একটা ঘটনা ঘটেছে, নইলে এতগুলো নাম একটাও সঠিক হলো না, সবটাই ডিলিট হলো, রহস্যটা কেউই উদ্ধার করতে পারছে না। খর্দায় ৩৩ জনের নাম বাদ, আর তাতেই সকাল থেকে বিক্ষোভ খর্দায় ৩৩ জনের নাম বাদ। বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীনের পরে অভিযোগের নিষ্পত্তি কি হলো? নাম বাদ হয়ে গেলেন। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ। খর্দার বন্দিপুরের জামনা কাটায় এই বিক্ষোভ। না, নাম নেই। কেন নেই সেই জানে, কেন নেই? আমাদের আর সব 4টে ভাই বোনের আছে, আমার মেয়ের আছে, আমার স্বামীর আছে, আমার নেই। আমার বিয়ে হয়েছে 30 বছর হচ্ছে, আমি 30 বছর ধরে এখান থেকে এসে ভোট দিচ্ছি, আর এবারে বললে ভোট হবে না। আমাদের 90 জনের নাম জুডিশিয়ালি রাখা হয়েছিল, ফার্স্ট লিস্টে আসেনি। সেকেন্ড লিস্টে দেখা যাচ্ছে 33 জনের নাম আবার বাদ চলে গেছে। এরা অন্ধকারে থেকে গেল। আগামী মানে এরা কি করবে এবার ভাবতে পারছে না। একটা বিজেপির একটা সারা বাংলা জুড়ে একটা চক্রান্ত, ইলেকশন কমিশনকে দায়িত্ব নিতে হবে।